হাসিনার রায় বিলম্বিত করার নতুন কূটকৌশল। নভেম্বরের রায় অনিশ্চিত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই মির্জা ফখরুল। বাংলাদেশের নির্বাচনে আলীগকে রাখার প্রস্তাব দেবে ভারত, যা জানা গেল। বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়, রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে জয় এবং মেয়ে পুতুরসহ শেখ পরিবারের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির ৬ মামলার বিচার কাজ নভেম্বরে শেষ হচ্ছে না। এতদিন ধারণা করা হচ্ছিল নভেম্বরের মধ্যে মামলার বিচার নিষ্পত্তি হবে, এমনকি রায়ও হতে পারে। গত ২৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ৬টি মামলার রায় অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের মাঝে হবে বলে আশা করি। দুদকের প্রসিকিউশন টিমও মামলার শুনানির শেষের দিকে নিয়ে এসেছিল। আসামিদের অনুপস্থিতিতেই চলছিল মামলাগুলোর বিচার শুনানি। সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে ঘটল এক অভিনব ঘটনা। হঠাৎ করেই মামলার চার্জশিটভুক্ত পলাতক এক আসামি, রাজুকের সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম গত ২৯ অক্টোবর বুধবার আত্মসমর্পণ করে বসেন। সংশ্লিষ্টদের ধারণা, এ মামলায় যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারের সবাই আসামি এবং আগামী নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তাদের কূটচালের অংশ হিসেবে ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছেন রাজুকের বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা। তারই আত্মসমর্পণের ফলে বিচার বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আদালত সংশ্লিষ্টদের দাবি, আসামিরা বিচার বিলম্বিত করার জন্য এক এক করে আত্মসমর্পণ করে সাক্ষী রিকল করার কৌশল অবলম্বন করতে পারে। সেক্ষেত্রে মামলার বিচার শেষ হতে কত সময় লাগবে তা বলা মুশকিল। বুধবার দুদকের ৬ মামলার মধ্যে এক মামলার আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আসামির আত্মসমর্পণের সূত্র ধরে মামলার বিচার শুনানি ত্বরান্বিত করার বিষয়ে যে তাগিদ ছিল তা পেছানোর আশঙ্কা করছে প্রসিকিউশন বিভাগ। কারণ এতদিন শেখ হাসিনার সহ ২৩ জন আসামি পলাতক থাকায় সাক্ষীকে জেরা করা হয়নি। তবে আসামি মোহাম্মদ খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করায় তার পক্ষে একজন আইনজীবী শাহিনুর রহমান বুধবার সাক্ষীদের জেরা করেন। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি যুগান্তরকে বলেন, দুদকের মামলা হলো দালিলিক সাক্ষী, এগুলো তো অন্যান্য মামলার মতো না। সেক্ষেত্রে উনি আত্মসমর্পণ করছেন, উনার বিষয়ে যে সাক্ষী বলেছেন উনি শুধু তাকে জেরা করবেন। উনার সম্পর্কে শুধু আয়ই বলেছেন, আয় তো ওই দিন উপস্থিতি ছিলেন, অন্য সাক্ষীরাও ছিলেন, উনারা তো অনেক সাক্ষীকে ডিক্লাইন করেছেন। আসামি আত্মসমর্পণ করে যদি সাক্ষী রিকল করে, এটা তার আইনগত অধিকার। তার আইনগত অধিকারে তো আদালত বা দুদকের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি বিচার বিলম্ব করতে চায় তাহলেও বিচার চলবে। সেক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে, কিন্তু বিচার হবেই। ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী আদালত যে কোনো পর্যায়ে ন্যায়ের সাথে সাক্ষীকে পুনরায় হাজির করে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই বিধান অনুযায়ী বিচার চলাকালীন যদি কোনো সাক্ষ্যের অস্পষ্টতা, নতুন তথ্য বা প্রমাণ উত্থাপিত হয়, তবে আদালত নিজে অথবা পক্ষভুক্ত যে কেউ আবেদন করে সাক্ষী রিকল করতে পারেন। আদালতের বিবেচনায় যদি মনে হয় পুনঃজিজ্ঞাসাবাদ করলে সত্য উদ্ঘাটন সহজ হবে, তবে আদালত সাক্ষী রিকলের অনুমতি দিতে পারেন। আইন সংশ্লিষ্ট সূত্র জানায়, যদি কোনো মামলায় অনেক সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত সেই আত্মসমর্পণ গ্রহণ করে নেন, তখন আসামির আইনগত অধিকার থাকে তার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগুলোকে রিকল করান। এই রিকলের প্রক্রিয়াটি এভিডেন্স অ্যাক্ট সেকশন ১৩৮ এবং সিআরপিসির ৫৪০ ধারা অনুযায়ী সম্পন্ন হয়। প্রত্যেক আসামিও যদি আত্মসমর্পণ করে তাহলে সাক্ষী রিকল করার সুযোগ আইনে আছে। বিচার বিলম্বিত করার জন্য আসামিরা আত্মসমর্পণ করে সাক্ষী রিকল করার কৌশল অবলম্বন করছে কিনা তা ভাবিয়ে তুলেছে প্রসিকিউশনকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতিসংঘে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শনিবার ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ ৭১এই আমাদের জন্ম।
মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন, জাতি সেটা ভোলেনি। বিএনপি মহাসচিব আরও বলেন, অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কিনা সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। এ সময় সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 15ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য। তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় ইয়েশি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে? জবাবে রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি। এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্মী করে, তাদের কোনো ছাড় নয়। পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেন কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কাজে যেই জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? বরং সরকারের মাঝে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। শনিবার ১ নভেম্বর দুপুরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রাউজানে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার হয়েছে, অথচ কয়েকটি গণমাধ্যমে বলা হলো এই অস্ত্রধারীরা বিএনপির লোক। কোনো প্রমাণ ছাড়া এগুলো লেখা দুঃখজনক। এই রাউজানে নানান অভিযোগে অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি ১৫ বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে। জুলাই অগাস্টে এ আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এখনও আতঙ্কমুক্ত নয়। রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে যখন গমের দাম কমেছে, তখন বাংলাদেশে এর দাম বেড়েছে। জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের। রাষ্ট্র এতে ব্যর্থ হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সৃষ্টি হতে পারে সামাজিক অস্থিরতা।